দর্শক, স্বাগত জানাই মোহনা টেলিভিশনের রাজনীতি বিষয়ক টক শো ভিন্ন মাত্রায়। বিএনপি সরকার গঠন করার পরে 6 মাস পূর্ণ হয়েছে। 6 মাস সাধারণত একটি সরকারের হানিমুন পিরিয়ড বা গোছানোর সময় হিসেবে বিবেচনা করা হয়। এই 6 মাস বিএনপি সরকার কতটা গুছিয়ে উঠল এবং কোথায় কতটুকু সফলতা বা ঘাটতি রয়েছে সেসব বিষয় এবং সমসাময়িক রাজনৈতিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো আজ। অনুষ্ঠানের পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি রনি রেজা, এবং আজ আলোচনা করবার জন্য স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। স্বাগতম আপনাকে। আমাদের সঙ্গে আরও আছেন সিপিবির সাবেক সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স। স্বাগতম আপনাকে প্রিন্স ভাই। আমি প্রথমে দুদু ভাইয়ের অনুমতি নিয়েই প্রিন্স ভাইকে দিয়ে আলোচনা শুরু করতে চাই, যেহেতু সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে আলোচনা প্রিন্স ভাই মূল্যায়ন করলে তার ভিত্তিতে আমরা দুদু ভাইকে শুনতে চাই। প্রিন্স ভাই, আপনার দৃষ্টিতে যদি বলতেন 6 মাস বিএনপিকে কেমন দেখলেন বা আর কোথায় কোথায় কতটুকু ডেভেলপ করতে পারতো? না, আপনাকে ধন্যবাদ। আমাদের সিনিয়র রাজনীতিবিদ দুদু ভাইকে ধন্যবাদ। যারা শুনছেন শুভেচ্ছা জানাই। না, একটা হয়তো ধরেন মূল্যায়ন যে কোনো তো একটা সময় সাপেক্ষ ব্যাপার, একটা হয়তো প্রাথমিক কিছু কথা আমরা বলতে পারি এটাই। কিন্তু এই কথা বলার জন্য আমি ভূমিকা হিসাবে যে পয়েন্টটা বলতে চাই একটু খেয়াল রাখা দরকার, যে ধরুন নর্মাল একটা রাজনীতির অবস্থা চলছে, একটা ভোট হলো, নির্বাচনে একটা সরকার আসলো, তার 6 মাস আর একটা আমরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসকের অবসানের পরে 1.5 বছরেরও বেশি সময় যে অন্তর্বর্তীকালীন সময়টা পার করলাম, সেইটাও একটা নতুন জটিল পরিস্থিতি তৈরি করেছিল। তারপরে আর একটা সরকারের আসা, সেই বিবেচনা করলে আপনার পরিস্থিতিটা ওইভাবেই বিবেচনা করা দরকার বলে মনে করি। তো তার মানে আমার বক্তব্য হচ্ছে যে একটা নির্বাচিত হওয়ার পরপরই, সাধারণভাবে নির্বাচিত হওয়ার পরে 6 মাসে যত প্রত্যাশা, আপনি তত প্রত্যাশা করাটা যথাযথ না। এটা গেলে 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এটা মনে রাখতে হবে যে এক একটা দল এক একটা রাজনীতি করে। আমার দল রাজনীতি এবং দৃষ্টিভঙ্গি আছে, ক্ষমতায় বিএনপি, তার দল তার রাজনীতি সেই দৃষ্টিভঙ্গি আছে। সুতরাং তার দৃষ্টিভঙ্গি অনুযায়ী যেহেতু সে নির্বাচিত, তার দায়িত্ব পালন করবে, আমি আমারটা, ওইটার সাথে হয়তো আমরা মিলবে না। সেই বিবেচনা থেকে আমি যদি বলি একটা, তাহলে তার গোছানোর একটা সময় এবং অনেকগুলো জঞ্জাল পরিষ্কার করা এবং নানা ধরনের ঘটনাবলী মিলিয়েই তার এই সময়গুলো পার করা দরকার। কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে, যে কথা আগেও বলেছি সেটা বলি, যে 6 মাস একেবারে কম সময় না। তাইলে গোছায় ওঠার জন্যে এই 6 মাসের পরে যদি আরও বেশি সময়ের কথা বলে মানুষ, কিন্তু এটাকে আর এটা বলা যাবে না। আমি একটু যে ব্যাখ্যা দিলাম সেটাও কিন্তু মানুষ আর দেরি করতে চাইবে না, সে বাস্তবে ফলাফলটা দেখতে চায়। কারণ তার কাছে সে যুক্তি বলবে যে আপনি তো এই দেশে আসার পরেই বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, এবং আপনি তো ক্ষমতায় আসার আগে এগুলো হোমওয়ার্ক করেছেন, তাহলে এটা করতে দফা ঘোষণা এগুলো রেডি ছিল এবং করেছেন একা সহ অন্য, তাহলে তো এই সময়কালে এত সময় দেওয়া যাবে না। সবচেয়ে বড় বিষয় দাঁড়িয়ে গেছে সেটা হচ্ছে, যে সময় আমরা কথা বলছি আমরা একটা গভীর ক্রাইসিসে পড়ে গেছি। জ্বালানি, বিশেষ করে গ্যাস, বিদ্যুৎ, মানে এর উপরেই তো বিদ্যুৎ সব কিছু নির্ভর করে। এবং এইটা দেখেন আমরা আলোচনায় যেটা করি সেটা বাসা বাড়ি বা এই যে ঘরের, কিন্তু ভয়াবহ অবস্থা হচ্ছে শিল্প কারখানা। হ্যাঁ, মানে শিল্প নতুনটা তো বাদই দিলাম, নতুন তো আপনার প্রায় 1000 খানিক, 700 কতটা তো অপেক্ষাই আছে, এবং বহু কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। এবং অনেক জায়গায় কারখানা বন্ধ বিদ্যুৎ আসতেছে না বলে, বিদ্যুৎ নাই বলে, গ্যাস নাই বলে, এই ধরনের কারণে সার কারখানা থেকে গ্যাস নিয়ে এইদিকে দিতে হচ্ছে, ওইটা বন্ধ করা হচ্ছে, ওইখানে না দিলে হবে না। তার মানে এই যে বিষয়টা একটা জরুরি, এইটা এখন ম্যানেজ সরকার। হ্যাঁ, আমরাও বলেছি যে এই সময় তো ব্যাপার না, এটা আগে থেকে ছিল, কিন্তু অন্তর্বর্তী 1.5 বছর আর এই 6 মাস, তাহলে 2 বছরে হলোটা কি? রাইট। এবং কে না জানে, টাকা হলেই তো অনেক কিছু সম্ভব। কিন্তু দেখেন ঘটনা হচ্ছে, টাকার বিষয়টা নাই বললে তো আর হবে না, যে কোনো ভাবে তো আপনাকে ম্যানেজ করতে হবে। মানুষ তো এটা দেখতে চায়। আমরা তো দেখছি যে রিজার্ভ বাড়ছে। হ্যাঁ, আমি যেটা হোক, মানে বাড়লেও আমি যে যেখানে দেওয়া, যেমন আগের সরকার আদানিকে তো বড় টাকা দিয়ে গেছে। এখন আদানির ওইখান থেকে যে পরিমাণ আসার কথা আসছে না, যদিও তারা বলছে কি ঝাড়খণ্ডে ঝড় হয়েছে, কয়লা আসে নাই, তো মানুষ তো এটা দেখতে চাইবে না। এইখানে টার্মিনালে কি হচ্ছে দেখতে চাইবে না। কিন্তু এইখানে আবার আরেকটা ঘটনা ঘটতেছে এইটার সাথে মিলে। আমি একটা টোকেন বলছি, তারপর অন্য জায়গায় হয়তো সুযোগ থাকলে বলা যাবে। দেখা গেল আমাদের জ্বালানি মন্ত্রী, তিনি 6টা কোম্পানিকে বেসরকারীকরণ করার কথা বললেন, তো এইটা তো গ্রহণ করা যায় না।
উনি বিদ্যুতের বিলটা তাহলে বাড়ানোর কথা বললেন, এবং এই সময় কিন্তু বিদ্যুতের বিল অনেক বড় মানে বেশি আসলো, এটা সবাই বলে এবং সরকার অস্বীকার করতে পারে নাই। প্রিপেইড মিটার নিয়ে বহুদিন ধরে সেই আগের আমল থেকে এইটা এক ধরনের নতুন যন্ত্রণা। আমি আজকে দেখলাম, আমার কাছে ভিডিও পাঠিয়েছে, বগুড়াতে একটা বিরাট সমাবেশ এটা নিয়ে হয়েছে। এইখানে যখন গণশুনানিতে আসে আমরা কথা বলি, তাই আমি বলছি যে উনি তো ওইদিকে নজর দেবেন, তা না দিয়ে এইটা আরেকটা খেয়াল করবেন যে এই যে আমরা সংকটের কথা বলছি, ওই যে আগে তেলের সংকট দেখলেন না, দাম বেড়ে গেল, এ হলো কোনো সমস্যা নেই। এইবার আপনি দেখেন যে এই সংকটের মধ্যে মানুষ কিন্তু, সাধারণ মানুষ কি বলে জানেন, আমি তো না হয় অত ব্যাখ্যা করে আমরা বলবো, সেগুলো আরে ভাই দেখেন নিশ্চয়ই অন্য কিছু আছে। অলরেডি দেখা গেল দু একটা কোম্পানি, তাদেরকে বড় বড় কাজ দেওয়া হচ্ছে, তারা ভাসমান টার্মিনাল থেকে শুরু করে বেসরকারি দিকে সব আনবে, তা হয়ে যাবে। তাহলে দাঁড়ালোটা কি? আমরা যেটা বলছি যে এই সংকট আগের সরকার করে গেছে জ্বালানিকে আমদানি নির্ভর খাতে পরিণত করার জন্য, এবং কিছু গোষ্ঠী এবং ব্যক্তিকে সুবিধা দিছে। তো এই সরকার সেই কাজটা মানে আমদানি নির্ভরতার পথ থেকে উঠে আসার যদি পথরেখা না দেখে একই পথে যায়, তাহলে তো সংকট তৈরি হবে। আমি একটা বললাম, আরেকটা ছোট কথা বলি, যেটা পুরনো কথা হয়তো হবে, যে আসার পরে তো বেশ কিছু ভালো কাজ, সেটার ব্যাপারে তো দ্বিধাদ্বন্দ্ব নাই। যেমন ধরেন কৃষকের যে ঋণটা মকুব করা হলো, বিরাট কাজ। আমি বলবো গরিব মানুষকে, নারীদেরকে সামনে রেখে ২,৫০০ টাকার যেটা দেওয়া, এবং বাজেটে অনেক কথা বলতে পারি, কিন্তু আগের যে সামাজিক বেষ্টনী খাত ছিল সেগুলো অব্যাহত রেখে কিছু দু একটা জায়গায় বাড়ানোর চেষ্টা হয়েছে। কিন্তু আমার বক্তব্যটা হচ্ছে যে এইটা করে সাস্টেনেবল তো হবে না যদি কর্মসংস্থান, যেটা বড় সংকট অন্তর্বর্তীকালীন সময়ের ঘটে গেছে, কারখানা বন্ধ হয়ে গেছে, সেই জায়গাগুলো কিন্তু দৃশ্যমান কোনো কার্যক্রম আমরা এখনো দেখতে পাচ্ছি না। তাহলে এইটা একটা দেখতে হবে যে দৃশ্যমান কার্যক্রম, কর্মসংস্থান সহ বন্ধ মিল কলকারখানা তুলে আনা। আরেকটা হচ্ছে যে কৃষকের আমি ঋণ মকুব করলাম, এখন কৃষকের উৎপাদন খরচ কম, এবং সে যে পণ্য উৎপাদন করে সেটা লাভজনক দাম সরাসরি যদি কৃষক না পায়, তাহলে কিন্তু আবার 1 বছর 2 বছর পরে সে কিন্তু আবার ঋণগ্রস্ত হয়ে যাবে। তাহলে তো লাভ হলো না। ২,৫০০ টাকা দেওয়া হলো, ঠিক আছে, খুব ভালো খবর, আরো দ্রুত দিতে পারলে আমরাও খুশি। কিন্তু আপনি যে গরিব মানুষকে ২,৫০০ টাকা দিলেন, জিনিসপত্রের দাম যদি বেশি থাকে, আমদানি যারা করে সেই সিন্ডিকেট যদি না ভাঙতে পারেন, ২,৫০০ টাকা দিয়ে আগে যে উনি পণ্য কিনতেন, এখন কিন্তু পণ্য কেনা কমে যাবে। যার জন্য আমরা বলেছি গ্যাসের সংকটে কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, এই প্রভাব পড়বে কি? প্রভাব অবশ্যই। আচ্ছা, এই একটা পয়েন্ট ওর সাথে খালি যুক্ত করি, যার জন্য বলেছিলাম, আমি বলছি যে তার কাজের মধ্যে একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের জায়গা এখানে। তাহলে কি ওই ২,৫০০ টাকা যাদেরকে দিচ্ছে দরিদ্র বলে, অন্তত পক্ষে এই দরিদ্রদের জন্য ৯টা পণ্যের রেশন ব্যবস্থা বা ন্যায্য মূল্যের দোকান করতে হবে, এবং এইখানে আগের মতো কোনো দুর্নীতি হবে না। আমি বলছি যতটুকু কাজ করছে এই সময়ের মধ্যে, সেইটার সাস্টেনেবল পজিশন দেখানোর কাজটা করতে হবে। আরেকটা কাজ না বললে নয়, সেইটা হচ্ছে, মানে আমি টোটালিতে বলছি বলে পরে সময় কম দিয়ে, একটা হচ্ছে যে এই সরকার এবং আমরা সবাই বুঝছি যে একটা উগ্র দক্ষিণপন্থী প্রতিক্রিয়াশীল স্বাধীনতা বিরোধী শক্তি, তারা দেশকে আর একটা অস্থিতিশীল নানা সংকট করতে পারে। তা সেইটার জন্য তো রাজনৈতিক মুভটা বাড়াইতে হবে। কিন্তু আমি খুবই ক্ষোভের সাথেই বলতে হয় আমাকে, কারণ রাজনীতি কর্মী হিসাবে একজন রাজনৈতিক দলকে বলতেই পারি, আমি তো এই দলের কার্যক্রম তো আমার চোখে উল্লেখযোগ্য পড়ছে না। মানে রাজনৈতিক কর্মকাণ্ড যদি না থাকে, সরকার এবং দল যদি একাকার হয়ে যায়, তাহলে কিন্তু আর একটা সংকটে পড়বে, কারণ যেহেতু অপশক্তি আছে। আর একটা না বলেও খালি বলি যে ভূ রাজনৈতিক কারণে তারা কিন্তু দেখা যায় আজকে অনেক ওদেরকে প্রশ্রয় দিচ্ছে। দেখেন না, এই যে বাচ্চাদের দল বলে খ্যাতে আমেরিকান অ্যাম্বাসিডার তাদের অফিসে যে কথা বলে, তাদের কাছ থেকে গণতন্ত্র শেখার কথা বলে। তো এইগুলো উপেক্ষা করলে চলবে না। এই জন্যে দলীয় কাজ, সরকার তার দায় দায়িত্ব যথাযথভাবে করার জায়গাটা যদি যৌথভাবে না হয়, তাহলে কিন্তু সংকট উত্তরণে যথাযথ ভূমিকা রাখা যাবে বলে আমার মনে হয়। জি, ধন্যবাদ আপনাকে দুদু ভাই। প্রিন্স ভাই অনেকগুলো বিষয় টাচ করেছেন, এর মধ্যে সরকারের কার্যক্রম, উদ্যোগ, এবং পাশাপাশি শেষে তিনি সতর্কতার কথাও বলেছেন যে নানা ধরনের এই যে অ্যাম্বাসেডর এসে নতুন তরুণদের দলের সঙ্গে সাক্ষাৎ করা, এই জায়গাটায় সরকারের, আপনি যদি একটু মূল্যায়ন করতেন প্রথমে সরকারের কার্যক্রম আপনার দৃষ্টিতে কেমন চলছে, কোথাও আরও ডেভেলপ করবার জায়গা ছিল কিনা? আর প্রিন্স ভাই যেগুলো বলেছেন আমি একটু উল্লেখ করতে চাই। কর্মসংস্থানের কথা বলেছেন, বিএনপি ক্ষমতায় আসবার আগে, নির্বাচনের আগে বলেছিলেন যে 1 বছরে 1 কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবে, মানে এমপ্লয়মেন্টের ব্যবস্থা করবে। তো 6 মাস হলো, সেই অনুপাতে আগাচ্ছে কিনা, বা আরও অন্য অন্য বিষয় নিয়ে যদি একটু বলতেন আপনি। জি, আপনাকে ধন্যবাদ।
আমাদের কমিউনিস্ট পার্টির এক সময়ের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, অত্যন্ত বিনয়ী একজন মানুষ, জনাব প্রিন্স সহ যারা এই অনুষ্ঠান দেখছেন সকলকে শুভেচ্ছা। প্রিন্স অত্যন্ত সুন্দরভাবে গুছিয়ে সবটা না হলো বেশ কিছু জিনিস সরকারের এবং সরকারের বাইরের অনেক কিছু সে তুলে ধরেছে। যেমন এই সরকারের ক্ষমতা গ্রহণের মধ্য দিয়ে, ক্ষমতা গ্রহণটা মানে সামরিক শাসন না, 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে তারা একটা সরকার গঠন করেছে। এটা হচ্ছে আমাদের দীর্ঘ আন্দোলন সংগ্রাম, যেটা প্রায় 3টা এই দেশের মানে ভুয়া নির্বাচন নামে তামাশা, এসব নির্বাচন সবাই কম বেশি আওয়ামী লীগ এবং তার কিছু সহযোগী শক্তি ছাড়া সকলে এটার বিরোধিতা করেছে, কোনোভাবে কেউ গ্রহণ করে নাই। এর জন্য আমাদের নেত্রী একাধিকবার জেলে গেছেন, মহাসচিব একাধিকবার জেলে, এবং নানান পর্যায়ে নেতৃবৃন্দ ঢাকা সহ সারা দেশে তারা জেলে গেছেন, জেল খেটেছেন এবং অপমানিত হয়েছেন রাজনৈতিকভাবে। মানে এমনভাবে তাদের পিঠমোড়া করে বেঁধে অনেক সময় কোর্টে উপস্থাপন করা হয়েছে। তো এই সব কিছু আপনার ভেঙে ধরেন গণঅভ্যুত্থানের পরবর্তীতে, গণঅভ্যুত্থান 24-এ, এটা একেবারে বাংলাদেশের রাজনীতিতে নতুন না হলো, 90-এর গণঅভ্যুত্থান আছে যেখানে আমরা ছাত্রকর্মী ছিলাম, আর 24-এর গণঅভ্যুত্থান তারই অনুসরণে বা সারা বিশ্বের মানে তরুণদের যে জাগরণ, সেই জাগরণটা বাংলাদেশের মধ্যে যেভাবে দক্ষিণ পূর্ব এশিয়াতে জেগে উঠছে, এটাও একটা স্মরণীয় ঘটনা। আমি যারা রক্ত দিয়েছেন, যারা আহত হয়েছেন, বহু আহত কিন্তু এখনো পর্যন্ত অনেক হাসপাতালে তারা আছে, সঠিকভাবে গত সরকার ডক্টর ইউনূস সাহেবের সরকার মানে মুখে মুখে শুধু মানে তাদের সহানুভূতি জানিয়েছেন, আর 2-1টি ব্যাপারে হয়তো বিদেশে পাঠাইছে। এই তো বর্তমান সরকার তাদের আগের থেকে সহানুভূতি জানিয়েছেন, পাশে দাঁড়িয়েছেন। এখন আমি বলবো যারা একেবারে অক্ষম হয়ে গেছে, চোখ হারিয়েছে, হাত হারাইছে, মানে সেটি যদি আমরা সরকারিভাবে তাদের ভবিষ্যৎটাকে মানে কাটাবে এই ধরনের একটি অবস্থা তৈরি করতে পারি, মানে অনেক কাজের ভিতরে এই কাজটা অন্যতম গুরুত্বপূর্ণ। যেহেতু গণতন্ত্র ফেরানোর যে মূল্য তারা দিয়েছে, যেটা আমরা অতীতেও অনেকে মানে ধরেন গুম হয়েছে, তারপরে মামলা হামলা শিকার হয়েছে, মানে 18 বছরের কথা বলছি, বিএনপি সহ, বিএনপি সংখ্যায় বেশি যেহেতু বড় দল, তাদের ব্যাপারগুলো দেখা। তো এই যে কর্তৃত্ববাদী শাসন, এটাকে মানে উল্টাইয়ে দিয়ে ধরেন গণতন্ত্র প্রতিষ্ঠা, এটা গত 6 মাসে যে মানে লক্ষণ সবটা হয়েছে এটা বলবো না, আচ্ছা, সেটা লক্ষণ, এটাও বিএনপি সরকারের আমি কৃতিত্বের মধ্যেই ফেলবো, দিতে চাইবো। আচ্ছা। এই জন্য যে তারা এই ব্যাপারে প্রতিজ্ঞা করছিল, কিন্তু তাদের আবার 31 দফা, মানে আমি যে দল করি সেই 31 দফাটা অক্ষরে অক্ষরে আমরা প্রতিষ্ঠা করব। আমাদের পার্টি চেয়ারপারসন, আমাদের পার্টির মহাসচিব এবং অন্যান্য সিনিয়র নেতারা কিন্তু এই কথাটা একাধিকবার অঙ্গীকার করছে, এবং সেই জিনিসটা জুলাই সনদ যেটা, সেগুলো কিন্তু পালনের কথা আমাদের বলা হয়। এই সরকার ক্ষমতা আসার পরে আমি নিজে বাজারে যাই, এক ধরনের একটা মহল বাজারে অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে, দাম বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু আমি মানুষ এটা একেবারে দায়িত্ব নিয়ে বলছি, যেভাবে ঘটনাটা ইয়ের সময় হয়েছে, হাসিনার সময়, মানে একটা মহল বিশেষ এই বাজারটাকে নিয়ন্ত্রণ করেছে। তারা দাম বাড়াতো, তারা দাম কমাতো, কিন্তু এই বাজারটা তুলনামূলকভাবে নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে এই সরকারের সময়। সবচেয়ে বড় জিনিসটা আইন শৃঙ্খলা। আচ্ছা, আইন শৃঙ্খলাটা আমার কাছে মনে হয়েছে যে গত 2 বছরের যে সরকার ডক্টর ইউনূসের, সেখানে একটা মব নামে সংস্কৃতি, মব সংস্কৃতি, এটা মব সংস্কৃতি বলবো না, মব সন্ত্রাস বলবো। আচ্ছা, সেই জিনিসটা একে রুদ্রের রুদ্ধে, চাঁদাবাজি রুদ্রের রুদ্ধে, অনিয়ম রুদ্রের রুদ্ধে, এবং এর পক্ষে মানে ডক্টর ইউনূস সরাসরি বলে নাই,
কিন্তু তাদেরকে ইঙ্গিত করছে এই ছাত্ররা আমাকে ক্ষমতায় বসিয়েছে, তার মানে তারা এও বলেছিলেন যে একটি জায়গায় যে আওয়ামী লীগ কথা বলে আপনারা কি করেন বসে থাকেন কেন, এটা এক প্রকার উস্কে দেওয়া হিসেবে অনেক শুধু উস্কানো না, এই মব সংস্কৃতিটাকে সে প্রতিষ্ঠিত করছে, সে থেকে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা। আইন তো যুবক ছাত্ররা হাতে নিতে পারে না, হ্যাঁ এটা খুন হয়েছে, এটা আইন শৃঙ্খলা বাহিনী, আমি সহযোগিতা করতে পারি, এই জিনিসটা সে মানে বলা যায় যে আনুষ্ঠানিকভাবে বর্তমান সরকারের বয়স যত কমই হোক আমার কাছে মনে হয়েছে এটা একটা পজিটিভ দিক। এখন অনেক পথ যেতে হবে, মানে এখন এই প্রশংসার আমি সবটা করতে চাচ্ছি না, কিন্তু প্রশংসনের বেশ কিছু সিদ্ধান্ত করেছে। যেমন মানে মানুষের মৌলিক যে বিষয়গুলো, যেমন শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, সবথেকে বড় জিনিস হচ্ছে যে জায়গাটা নিয়েই আমাদের লড়াইটা শুরু হয়েছিল, দীর্ঘদিন ধরে হয়েছে। আমাদের লক্ষ কোটি বেকার বাংলাদেশের, যারা মানে শিক্ষিত বেকার, অশিক্ষিত, মানে তারা তো একটা কাজ চায়, সেই জায়গাটায় কোটা সিস্টেম করে মানে একটা দল, বিশেষ করে আওয়ামী লীগ, শেখ হাসিনা সবগুলো ছাত্রলীগের নামে তারা নিয়ে গেছে। কিন্তু সত্যিকারে যাদের কর্মসংস্থানের দরকার ছিল তাদেরকে আওয়ামী লীগ মানে বিএনপি বা বিরোধী দলের কর্মী হিসেবে চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত হওয়া মানে সত্ত্বেও মানে পিএসসি থেকে শুরু করে সর্বনিম্ন পর্যন্ত একটা দারোয়ানের চাকরি যদি কোনো কারণে সে মানে আওয়ামী বিরোধী পরিবারের হয়, মানে বিএনপি দাদা নানা, ও করে নাই, কিন্তু ওখানে যদি কোনো টাচ থেকে থাকে তাহলে তার চাকরিটা হলেও অনেক সময় তাকে বের করে দেওয়া হয়েছে। তো এই কর্মসংস্থান মানে স্টার্ট হয়েছে, আমি যৌক্তিক অবস্থা বলবো না এখনো, সরকারের বিশেষ করে বিএনপির আমাদের পক্ষ থেকে বলা ছিল যে 1 বছরে 1 কোটি, হ্যাঁ অন্তপক্ষে 5 বছরে 5 কোটি, তো সেটা স্টার্ট হয়েছে। আমি যদি এখন ব্যাখ্যা বিশ্লেষণে বসি, যতটা প্রত্যাশা করব যদি নাও হয় তো আর পরেও আমি বলবো যে এখনো পর্যন্ত প্রত্যাশিত জায়গায় না গেলেও এটা কিন্তু একটা জায়গায় আছে। সর্বশেষে যে জায়গাটা আমি টাচ করে এবার মানে প্রথম ইয়েটা বক্তব্য শেষ করে, সেটা জ্বালানি সংকট। এটা শুধু কিন্তু বাংলাদেশের মধ্যের ঘটনা না, এই সরকার ক্ষমতা নেওয়ার আগ দিয়ে এমন কিছু মানে আন্তর্জাতিক পরিস্থিতি শুরু হয়েছে, বিশেষ করে আমেরিকা এবং ইরানের যে যে যুদ্ধ, সেই যুদ্ধটা কিন্তু আমাদের মানে তেল 100 ভাগে বিদেশ থেকে আনতে হয়। যেমন এখনো মধ্যে কৃষি ক্ষেত্রে কিন্তু এফেক্টেড করে নাই, কৃষি আমাদের একটা বড় জায়গা, কলকারখানা আমাদের একটা বড় জায়গা, সেই জায়গাটা কিন্তু আমাদের একটা এখানে রিজার্ভ ছিল এবং ধারাবাহিকভাবে সংকট থাকলেও আসছে, বিশেষ করে মানে অকটেনের আর মানে কৃষির ক্ষেত্রে যেটা লাগে পেট্রোল না, ওটা হলো ডিজেল, এই ডিজেলটা ওই ধরনের সংকট দেখা দেয়নি। তাহলে আমার কৃষি যদি একবার টাচ করতো তাহলে বাংলাদেশের মানুষ বুঝতে পারতো, যেমন 74-এর দুর্ভিক্ষ, এরকম একটা জায়গায় আমরা চলে যেতে পারি। সেই জায়গাটায় কিন্তু আমি কৃষককে ধন্যবাদ দেব, 100% তারা শত বাধা বিপত্তির মধ্যেও তারা তাদের দায়িত্ব পালন করছে, এখনো উদর ভর্তি পূর্ণ করছে এই কৃষক। আমি শ্রমিকদের ধন্যবাদ দেব, তারা নিষ্পেষিত, নির্যাতিত, কোনো ক্ষেত্রে তাদের চাকরিও থাকছে না, তারপরও বেতন নাই, তারপরে তারা কিন্তু সার্ভিস দেওয়ার চেষ্টা করছে, কাজ করার চেষ্টা করছে। সেই জন্য এইসব জায়গাগুলো মোটামুটিভাবে সরকার, আমি বলবো যেমন ইয়ের ক্ষেত্রে শ্রমিকদের ক্ষেত্রে মালিক পক্ষ সব পক্ষের থেকে এক ধরনের আলোচনার মধ্যে দিয়ে পরিস্থিতিটা এখনও নিয়ন্ত্রণ, কিছু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ওগুলো আবার মানে অতীতে যেগুলো বন্ধ হয়েছে আর নতুন করে বন্ধ হয়েছে এগুলো খোলার চেষ্টা করছে। তো 6 মাসের আমি এই সরকারের মার্কটা ভালোই দিব, পাস মার্ক তো বটে, তারা সন্তোষজনক পর্যায়ে না গেলেও কাছাকাছি আছে। জি, বিদ্যুৎ নিয়ে যে ক্রাইসিস তৈরি হয়েছে এটি মানে বৈশ্বিক তো বটেই, বিকল্প সরকারেরও তো ব্যবস্থাপনার দরকার হয়। যেমন বিরোধী দল দাবি করছেন যে সরকারের অব্যবস্থাপনার কারণেও ভোগান্তি বাড়ছে। এর মধ্যে বিদ্যুৎ মন্ত্রীর বক্তব্য আপনি নিশ্চয়ই শুনেছেন যে তিনি বলেছেন যে গ্রামে দূরে দূরে বৈদ্যুতিক থাম
স্থাপনের কারণে হচ্ছে, লোডশেডিং নেই, এই ধরনের বক্তব্য জনমনে সরকারের প্রতি মানে বিরোধিতা তৈরি করে কিনা বা ক্ষুব্ধ তৈরি করে কিনা? আমাদের তো সরকার এবং টুকুয়ের সঙ্গে আমার ব্যক্তিগতভাবে খুবই সুসম্পর্ক। তিনি ছাত্র জীবন থেকে রাজনীতি করতেন, রাজনীতি পরিবারের, তার পিতাও একসময় মন্ত্রী ছিলেন, সে মুসলিম লীগের, কিন্তু তিনি ছাত্র ইউনিয়নের ধারা থেকে রাজনীতিতে আসা। তা আমার কাছে মনে হয়েছে, আমি তার সমালোচনা করছি না, কিছু কিছু বিষয় থাকে মন্ত্রীদের কাজ করাটা প্রধান কাজ। কথা বলার জন্য রাজনৈতিক নেতৃত্ব, দল, অনেক লোক আছে, কিন্তু কথাও আমি বলবো মানে একেবারে বাইরে যে মানে যে কথাটা সাধারণ মানুষ একটু, এই ধরেন বিদ্যুতের সময় আপনার বন্ধ থাকলে, এখন যে গরম বিশেষত গ্রাম অঞ্চলে, আর আমার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ওই অঞ্চলে, খুলনা ডিভিশনে গরম, কি গরম এটা ওই অঞ্চলের মানুষ বোঝে। সেই জায়গায় যদি কথাটা কোনো সময় মনে হয় যে বিপক্ষে যাচ্ছে, তারা কষ্ট আরো দ্বিগুণ পায়। তো টুকু ভাইয়ের জন্য আমার কাছে একটা সাজেশন, সেটা হচ্ছে তিনি ত্যাগী কর্মী, ত্যাগী নেতা, দরকার কি, আমার কাজটাই তো প্রধান হতে পারে। জি, ধন্যবাদ আপনাকে। প্রিন্স ভাই, শামসুজ্জামান দুদু ভাই স্পষ্টভাবে বলেছেন কাজের মাধ্যমেই কিন্তু জনগণের আস্থা অর্জন করা যায়, এবং জনগণও বুঝে যে বৈশ্বিক ক্রাইসিস বা এই সময়ে জনগণকে বিরোধী না করে কাজ করবে সরকার, এটি আমরা প্রত্যাশা করি। দুদু ভাই যেমন মবের কথা বলছিলেন যে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় কি পরিমাণে ম্যাসিভ আকারে মব হয়েছে, যদি বলি এই সরকারের সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নিয়েই বলেছিলেন যে মব আর থাকবে না, আপনার দৃষ্টিতে মব কমেছে কি? এবং আজকে যদি একটি ঘটনা বলি, 15 আগস্ট উপলক্ষে ধানমন্ডিতে ফুল দিতে গিয়ে একজনকে মানে মফ জুলাই যোদ্ধা, তিনি মফ করে ধরে কিছু লোকজনকে মারপিট করে তারপরে পুলিশে দিয়েছেন। আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ, যেহেতু তারা কার্যক্রম করলে সেটা অপরাধ হলে পুলিশ অ্যারেস্ট করবে বা আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে, এটা স্বাভাবিক, কিন্তু মফ করে এখনো এটাকে পুষে রাখা হচ্ছে কিনা আপনার দৃষ্টিতে? হ্যাঁ, আমি ওই কথা বলার আগে একটু দুদু ভাইয়ের কথা ধরে একটা পয়েন্ট খালি বলি। ওনার কথা বলতে অন্য আলোচনা না। দেখেন, যে আমি আগের পার্টে বলার সময় শেষ জায়গায় এসে শেষ করার সময় একটা কথা বলেছিলাম যে সরকার এবং দল একাকার হয়ে গেলে জটিলতা হয়। আচ্ছা, এইটাই। এবং দেখেন, আমি ধন্যবাদ দেই, বা আপনিও নিশ্চয়ই বুঝেছেন, দেখেন দুদু ভাইয়ের যে আলোচনা, উনি তো দলের ভাইস প্রেসিডেন্ট, সিনিয়র লোক, কিন্তু উনি জিনিসটাকে সফটলি, মানে ডিজ্যাগ্রি না, অর্থাৎ যে অস্বীকার করার যে ধারা, এটা আমরা দেখে এসছি কঠোরভাবে, সেই জায়গাটাই কিন্তু নেই, উনি থাকেন নাই। অনেক ক্ষেত্রে প্র্যাকটিক্যাল জায়গায় আসছেন। শেষে আপনি যেটা উল্লেখ করলেন, প্রসঙ্গক্রমে একটা বলি, ডিজেলের কথা যখন উঠলো, আমি ঠিক হঠাৎ করেই মনে করতে পারছি না, দুদুভাই অথবা আরেকজন ছিলেন বিএনপি এরকম সিনিয়র নেতা, ওই যখন দাম বাড়ানোর জায়গা হবে একেবারে অন ইয়ারে উনি বললেন অন্যটা বাড়াচ্ছেন ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যে ডিজেলের দাম বাড়ানো এটা ঠিক হবে, কারণ কৃষিতে এফেক্ট করবে। তা এই কথাটাকে আমি এটা বলছি যে এইটাকে আমি একটা অন্যতম পজিটিভ হিসাবে দেখছি, এবং আমি এই কথাটা আবার একটু খালি রিপিট করছি, যদি দলের কার্যক্রমটা যদি থাকে, তাহলে কিন্তু আপনি অনেক কিছু জনবান্ধব বা জনগণের কাছে যে কাজটা করতে পারবেন। এইটাই আমি জাস্ট এই কথার জন্য এই প্রতিক্রিয়াটা আমি ব্যক্ত করলাম। এবার বলি যে এটা ঠিক যে মব ধরেন এইখানে যথেষ্টই আলোচনা হয়েছে যে এক অর্থে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং দায়িত্বপ্রাপ্তরা ছিল, তারা এক অর্থে ওইটাকে তো মানে নারিশই করেছে, সেই জায়গা থেকে কমে আসছে, কিন্তু এখনও শেষ হয়নি, যেটা আপনি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর উদাহরণ দিলেন। এবং আজকের যে ঘটনা ঘটেছে, এটা একেবারেই অপ্রয়োজনীয় এবং খুবই ন্যাক্কারজনক ঘটনা। আমি আবার একটা দেখলাম যে ওই যে ছেলেটি করেছে, পরে তাকে পুলিশ তাকে সরিয়ে দিয়েছে, কিন্তু প্রথমে কেন পুলিশ এটা করলো না? পুলিশ কেন কথা বলতে পারছে না? এই জায়গাটিতে জরুরিভাবে করতে হবে। এই সব জায়গায় একেবারেই কাল পরশু চাঁদাবাজি সব শেষ হয়ে যাবে আমি তা মনে করছি না, কিন্তু এইখানে আমি ওই কথাটা আবার বলছি, যদি দলের জায়গাটা, যেমন ধরে নেন, বোঝার জন্য বলি, আগে এই মবের সাথে এটা এত অস্বীকার করার নেই, অন্য দল দু একটা জায়গায় ওই প্রথম দিকের কথা বিএনপিও গেছিল, এবং আমার সাথে ব্যক্তিগতভাবে রাজনীতির লোক হিসাবে বলি, দু এক ছয়জন বলছি, আমার সিনিয়র নেতা বলছে, আরে ভাই বোঝেন নাই, ওরা মনে হলো যে পেছনে পড়ে গেছে, এই জন্যই ছাত্র যুবরা হয়তো ওই সাথে গেছিল, আমরা বারণ করছি, আমি খোলা মনে আলোচনাগুলো করছি দুদু ভাই আছেন বলেই। তা সেই জায়গা থেকে আমরা তো এখন দেখছি যে অন্তত পক্ষে এই জায়গাটা তো অবশ্যই কমেছে, কিন্তু এটা নির্মূল হয়ে গেছে, এটা বলার কোনো কারণ নেই। আমি বরঞ্চ বলবো যে এইখানে
সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স দেখিয়ে আইন যেভাবে চলে সেই জায়গায় কঠোর অবস্থানে থেকে যাওয়াটা খুব জরুরি। না হলে ওই যে আমি আমার আগের আলোচনার সময় অপশক্তি এবং নানা কথাগুলো বলেছি, সেই জায়গাটা কিন্তু চোখের সামনে চলে আসবে। আমি প্রসঙ্গক্রমে বলি, এইখানে হয় কি, যেটা আমি ঠিক ধরেন অত হয়তো বলতে পারবো না, কারণ পার্লামেন্টে তো আমি কখনো ছিলাম না, দুদু ভাই ছিলেন। তো এই যে জানি না যে ওই যে মন্ত্রীর কথা হলো, কারণ ওনার সাথেও তো আমাদের সুসম্পর্ক, এবং এ কথা অনিয়ারে বলতে আমার দ্বিধাদ্বন্দ্ব নাই। যেমন জ্বালানি প্রথম দিকে আসার পরে কিছু কথাবার্তা আমাদের সাথে হয়েছে যে কিভাবে এই সংকট দূর করা যায়। আমি ব্যক্তিগতভাবে নাইল আইমুল সাহেব বিশেষজ্ঞদের কথা বলেছেনও তিনি, আমি নিজে ব্যক্তিগতভাবে জানি। কিন্তু সেইটার ব্যাপারে এখন যে জায়গাটায় আমরা আছি, যে সংকটে, আমি এই কথাই বলতে চাই, এইটাকে আরও জনগণের কাছে পরিষ্কার করতে হবে যে এইটা সংকট, আমি এই কাজটা করতে চাই। তেমন সেই কাজের যদি আমাদের বিরোধিতার জায়গা হচ্ছে, আমি তো আগে দেখতে চাই যে নবায়নযোগ্য জ্বালানির ক্ষেত্রে সুনির্দিষ্ট পদক্ষেপটা কি হয়েছে এই 6 মাসে বা আগামী 1-2 মাসের মধ্যে দ্রুত কী হবে। আমি তো সুনির্দিষ্ট পদক্ষেপ দেখতে চাই যে গ্যাস আমাদের অনেক যে ক্ষেত্র কারিগরি ত্রুটি এবং নানা কারণে যেভাবে উৎপাদন হচ্ছে না আগে থেকেই, সেই জায়গাটা কত দ্রুত এইখানে ওই উৎপাদন বাড়ানোর কাজটা চলতেছে। আমি তো এটা আমরাই যেটা শুনতে চাই, যে শোনা যাচ্ছে যে কয়লা জাহাজ এসে প্রতিকূল আবহাওয়ার কারণে ভিড়তে পারেনি বলে এইটা হয়েছে। তাহলে সেই জায়গাটায় দ্রুততম সময়ে কিভাবে আসবে সেই জায়গাটা শুনতে চাই। আমি তো এটা শুনতে চাই যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনি খেয়াল করবেন যে এই যে ভাসমান টার্মিনাল নির্মাণ তারা এসে বন্ধ করে দিল, কিন্তু এনারা আবার উন্মুক্ত করলেন। তাহলে এটা কেন করলেন? তাহলে এইটা করেই আমদানি নির্ভরতা যদি যান, তাহলে কিন্তু ইমিডিয়েট সংকট সমাধান করবেন, ভবিষ্যতের জন্য আবার সংকট রেখে যাবেন। তাহলে এই কথার একটাই রক্ষা কবচ আছে যে বুঝে থাকি, সেটা হচ্ছে জনগণের কাছে প্র্যাকটিক্যালটা বলতে হবে। এবং এইখানে আমি কোনো ভুল নীতিতে যাচ্ছি না এবং দুর্নীতিতে যাচ্ছি না, যেটা অতীত দিনে বিদ্যুতে তো এই কারণে হয়েছে বলে আমরা মনে করি। তাহলে কিন্তু আমরা অনেক কিছু মানুষকে বোঝাতে সক্ষম হব। আমি বলি এই কাজটা করতে পারবে যদি রাজনৈতিক দল এই ব্যাপারে ঐক্যমত্য থাকে এবং জনগণের কাছে যে কথা বলার সুযোগ তারা পায়। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম রবিন হোসেন প্রিন্সকে। যেমন দুদু ভাই, আপনি যদি এই ব্যাপারে একটু অ্যাড্রেস করতেন, মব বা আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সরকারকে কত দেবেন? মব সংস্কৃতির যে পিরিয়ডটা শুরু হয়েছে, ওটা এতটাই ভয়ঙ্কর তখন রূপ নিয়েছিল, এমন অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত, অনেক কিছুই। আমাদের কিন্তু ওই সময় শুধু মারামারি, ভাঙাভাঙি, আগুন দেওয়া এমন না, কিন্তু ওই সময় যে রাজনৈতিক কর্মীদের, বিশেষ করে ছাত্র তরুণদের ভিতরে যে ভাষা ব্যবহার করা শুরু হয়েছে, যেটা আমরা সোশ্যাল মিডিয়াতে পরবর্তীতে বিভিন্নভাবে দেখেছি, যেটা আমার কাছে মনে হয়েছে যে এটা খুবই আপত্তিকর। এই যে প্রিন্স সাহেব এখানে আছে, আমরা তো গণ অভ্যুত্থানের একটা পর্যায়ে আমরা ভূমিকা পালন করছি, গণ অভ্যুত্থানের সেই সময় আহ্বানটা শুধু যে সরকার বলছে এমন না, কিন্তু বেগম যা প্রধানমন্ত্রী তিনি বলছেন এমন না, মারামারির ব্যাপার না, ছাত্ররা শিক্ষাঙ্গনে গণ অভ্যুত্থানের পরে ফিরে যাবে। আমরা স্বেচ্ছাতে ফিরে গেছি। 90-এর কথা বলছি। হ্যাঁ, যারা গণ অভ্যুত্থানের সঙ্গে যারাই যুক্ত ছিল ওই সময়, নতুন বাংলা ছাত্র সমাজ বা এরশাদ ছাত্র সংগঠন বা সমর্থক ছাড়া তারা কিন্তু নিজে থেকে ছাত্র অঙ্গনে ফিরে গেছে এবং সহাবস্থানে তারা গণতান্ত্রিক চর্চা বা অন্যান্য বিষয়গুলির সঙ্গে যুক্ত হয়েছে। কিন্তু এইবার সরকার তো দূরে থাক, নিজেরাও শিক্ষাঙ্গনে ফিরতে হবে, এইগুলো তাদের মাথার মধ্যে কাজ করে নাই। তারা বরঞ্চ বিভিন্ন প্রতিষ্ঠান দখল করা, চাঁদাবাজি করা বা নিজেদের ক্ষমতাকে প্রলম্বিত করা, এই প্রবণতা আমরা দেখেছি। এবং তাদের কার্যক্রমকে সেই সময় যে সরকারটা ডক্টর ইউনূস সাহেব প্রলম্বিত করছে, যেমন 90-এর গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছি যে জাস্টিস শাহাবুদ্দিন সাহেব প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন এবং 90 দিনের মধ্যে তিনি ইলেকশন করলেন, ওদের আপত্তি নাই। তিনি বরঞ্চ শর্ত দিয়ে এসেছিলেন যে আমি দায়িত্ব নিতে পারি, কিন্তু আবার আমি আগের, অর্থাৎ এমন একটা মানুষ প্রেসিডেন্ট হওয়ার পর আবার সাবেক জায়গায় ফিরে যাওয়া, এটা আমার কাছে সেই সময় মনে হয়েছে
যে এটা কি ধরনের কথাবার্তা, কিন্তু বাস্তবে সেটাই ঘটছে। হ্যাঁ। তো এই যে মানে সেই সময়ের যে ঘটনাটা আর এই সময় এসে যে তিনি দায়িত্ব নিলেন, তিনি সাব্বতী সাহেব যে অত জগৎ বিখ্যাত না, উনি তো বাংলাদেশের মানুষের কাছের একটা মানুষ হিসাবে আমরা পরবর্তীতে দেখেছি। আর ইনি তো একের বিশ্ব ঘুরে বেড়ান। আমার কাছে যেমন একটা প্রসঙ্গ ছিল, মানে জানার প্রসঙ্গ ছিল, মানে বুঝার যে উনি যেহেতু সারা বিশ্বের মানে রানীদের সঙ্গে কুলাকুলি করছেন, রাজাদের সঙ্গে কুলাকুলি করছেন, সারা বিশ্বের বিভিন্ন মানে দেশে যাচ্ছেন, তাহলে আমাদের পাচার কিছু অর্থবোধে উনি ফেরত আনবেন, উনি অঙ্গীকারও করেছিল। জি, এটা অনেকেই প্রত্যাশা করেছে। হ্যাঁ, কিন্তু 1 টাকা ফেরত আসে নাই, 1 টাকাও না। প্রথম দিকে একটু অল্প বোধহয় কিছু আসছে। আর মব সংস্কৃতিটা উনি এটা প্রতিষ্ঠা করে গেছেন আমার কাছে মনে হয়েছে। তো ছাত্রদেরকে শিক্ষাঙ্গনে ফেরত যাওয়ার কথা একবারের জন্য তিনি উচ্চারণ করেন, আমি তার সমালোচনা করছেন। এখন সরকার চাইলে, এই বিএনপি সরকার চাইলে এই মব সংস্কৃতি চাইলে না, গণতন্ত্র আর মব সংস্কৃতি একসঙ্গে চলতে পারে না। আপনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, তো একজন আপনার টাকা পাইছি বলে গিয়ে তারপর ঘাড়ের উপর পাইছে কি পায় নাই, এটা তো আইনের ব্যাপার, এটা আইন শৃঙ্খলার ব্যাপার। দাবি করলে তো হবে না, প্রমাণ থাকতে হবে, তথ্য থাকতে হবে। সেই সময় এই জিনিসগুলো ছিল না। আর আইনের শাসন ছাড়া গণতন্ত্র হয় না। এই জন্যে মব আর গণতন্ত্র একসঙ্গে যাবে না। আপনাকে একটা নিলে আরেকটা পরিত্যাগ করতে হবে। গণতন্ত্র নিলে মব সংস্কৃতি নিয়ন্ত্রণ না। এই যেটা বললেন আপনি, যে এখনকার স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে মব সংস্কৃতি থাকবে না বললে হবে না, এটাকে কার্যকর করতে হবে। এবং বিএনপির কাছে মানুষ প্রত্যাশা করে, আমি বিএনপি করি তো, বিএনপিকে ভালোবাসে মানুষ। বিএনপির তারেক রহমান সাহেব, বেগম জিয়া রহমান প্রতি শ্রদ্ধা করে মানুষ। তাহলে তাদের চাওয়া এই সরকারের প্রতি এবং প্রধানমন্ত্রীর কাছে অত্যন্ত প্রত্যাশাটা অনেক উপরে। সেটাকে আমার কাছে মনে হয়েছে যে খুবই গুরুত্ব দিয়ে বিএনপি ভাবছে, সরকার ভাবছে মব সংস্কৃতি বলে এই দেশে কিছু থাকবে না। জি, ধন্যবাদ আপনাকে। আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। একটি টপিকে ছোট্ট করে দুজনের কাছেই শুনবো। প্রিন্স ভাই, আজকে রিপোর্ট অনুযায়ী হামে 9 শতাধিক শিশু মারা গেছে অফিসিয়ালি, এর বাইরে আনঅফিসিয়ালি তো আছেই। এটির জন্য অন্তর্বর্তীকালীন সরকারের টিকা অব্যবস্থাপনাকে আমরা শুরু থেকেই নানা আলোচনায় দায়ী করতে দেখেছি। কিন্তু এই যে দীর্ঘ সময় এর মধ্যে মানে স্বাস্থ্য খাতের মানে ল্যাকিংসও আপনি দেখেন কিনা? আজকেও প্রধানমন্ত্রী বলেছেন যে স্বাস্থ্য সেবায় আমরা দৃঢ় অবস্থান বাস্তবায়ন করতে চাই। আপনি যদি একটু বলতেন। না, একটা তো ঠিকই যে আমি 2-3টা ছোট ছোট দিকের কথা বলি। একটা দেখেন, স্বাস্থ্য ব্যবস্থা তো দীর্ঘদিন ধরেই আমাদের একটা নৈরাজ্য বিরাজ করতেছে। বিশেষ করে এটাকে ওই ব্যক্তি খাতের নামে, মানে এটাকে ব্যবসায় পরিণত করার কারণে এই ঘটনাগুলো ঘটছে। এবং এটা উত্তরণ ঘটনাটাও কিন্তু এত সহজ কাজ না। দেখছেন না, আমি সেদিন কোথায় দেখলাম যেন, যে সরকারের পক্ষ থেকে কতজনকে যেখানে পাঠানো হয়েছে তারার অধিকাংশ আবার ফিরে আসছে। তো এটা চিন্তা করা যায়, মানে এই 6 মাসের সরকার তাদের কথাও শুনছে না, মানে পরিস্থিতিটা এত ভয়াবহ জায়গায় আছে। আরেকটা কতগুলো ঘটনা ঘটে গেছে, আমি চিকিৎসাবিদ না, কিন্তু বোঝার জন্য, আমরা একটা কোভিড পিরিয়ড পার করেছি, তার একটা ইফেক্ট তো আছে। তার মানে আমাদের সায়েন্টিফিক্যালি যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিন্তু প্রচলিত ধারণা, পুরো ব্যবস্থাকে ঢেলে সাজানোর দরকার ছিল। তার জন্য সময় দিতে হবে, সেটা নিয়ে আমার কোনো বক্তব্য নাই। কিন্তু যে আলোচনাটা জরুরি, যে টিকা নিয়ে, যেখানে এখন প্রায় 850-র উপরে মৃত্যু, 900+, হ্যাঁ 900+ হয়ে গেছে, চিন্তা করেন। তাহলে সেইটা যে ওই সময়ের যে দুর্বলতা ছিল, এটা একটু চিহ্নিত করা দরকার। পার্লামেন্টে কিন্তু কথা উঠেছিল, যেটা আমরা তো শ্বেতপত্র প্রকাশের দাবি করেছি, পার্লামেন্টে ওই সময়ের এই যে মব হত্যাকাণ্ড এবং এমনকি দুর্নীতির এটার তদন্ত এবং বিচারটা না পড়ে। আমি মনে করি যে স্বাস্থ্যে এখনো পর্যন্ত আমরা এই নৈরাজ্য অবস্থা ফিরিয়ে আনতে পারিনি। কিন্তু 2-একটা জায়গায় দেখলাম আমাদের স্বাস্থ্যমন্ত্রী মাঝে কোথায় যেন কোনো একটা উপজেলায় গেলেন, মোড়লগঞ্জ, সেইখানে যে ভদ্রলোকটি দায়িত্ব পালন করেন তার ভাইয়ের নামে লাইসেন্স নিয়ে করতেছে, সাথে সাথে কিন্তু এটা একটা অ্যাকশান নেওয়ার কাজটা হয়েছে। এই একটা কাজ। আরেকটা জায়গায় যে এখনো পর্যন্ত আমি 6 মাসে হবে তা বলছি না, কিন্তু আমি জিনিসগুলো বোঝার জন্য, অনেক সময় আমাদের উপর আমরা মনে করি কি প্রথমে খুশি হয়ে যে একটা বড় বিল্ডিং হোক, মেশিনারিজ আসছে কিনা, কিন্তু তার আগে মেশিন চালানোর তো লোকটা লাগবে। মেশিনটা যত্নে রাখার, ধরেন ওই মেশিনের যতটুকু বয়স ওটা যাতে ঠিক মতো থাকে সেইটা লাগবে, সেই কাজগুলো দরকার। আরেকটা পয়েন্ট, যেমন আমি দেখলাম সম্প্রতি চিহ্নিত করা হয়েছে, যার জন্য আমি প্রত্যাশা করি যে দেখা গেল এখন তো আপনি
মানে কোনোটা আপনি ডায়াগনোজ ছাড়া তো কিছু করতে পারবেন না, কিন্তু সরকারি জায়গায় অধিকাংশ সময় দুপুরের পর এটা বন্ধ হয়ে যায় এবং বন্ধ করে দিয়ে চলে যায় বেসরকারি খাতে। তাহলে ওইখানে কিভাবে দরকার হলে একটা প্রণোদনা দিয়ে যারা সরকারের দায়িত্ব পালন করে ওইটা করা যায়, এগুলো কিন্তু চিহ্নিত হচ্ছে। তা আমি মনে করি চিহ্নিত যখন হচ্ছে, সরকার এবং দলের কথাটা আমি বলছি, দলও যদি এইখানে থাকে দায়িত্ব পালন করে, তাহলে আমরা দ্রুততম সময় হয়তো অগ্রগতির দিকে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে। শামসুজ্জামান দুদু ভাই, আপনি যদি এই প্রসঙ্গে বলতে, যেহেতু আমরা সরকারের 6 মাস নিয়ে আলোচনা করছি, সরকারের পারফরমেন্সটাই আমরা বেশি সামনে আনতে চাই। হামের যে পরিস্থিতি তৈরি হওয়ার পরে প্রধানমন্ত্রী বলেছিলেন যে এর জন্য বিগত 2 সরকার ক্ষমার অযোগ্য অপরাধ করেছে। দুই সরকার বলতে একটি সরকার শেখ হাসিনা সরকার, তাদের তো নানাভাবে আইনের আওতায় আনছে বা দাবিও রয়েছে। আরেকটি সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, তাদের বিরুদ্ধে কোনো তদন্ত বা কিছু হয়েছে কিনা, বা এই বিষয়ে সরকারের অগ্রগতি কি? আমি জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার এই বক্তব্যকে আমি দৃঢ়ভাবে সমর্থন করি, এবং শুধু সমর্থন না, এটাকে কার্যকর করার জন্য, মানে এই 2 সরকার সম্বন্ধে তিনি যে মন্তব্য করেছেন এটাই সত্য, এটাই বাস্তব। বিশেষত ডক্টর ইউনূস সাহেবের সরকারের সময় অনেকে প্রত্যাশা করেছিল যথাযথ ব্যবস্থা নিয়ে এই আমাদের ছোট ছোট বাচ্চা মাসুম এদের দিকে তাকানো যায় না, এই মৃত্যু কি ভয়াবহ। এই যে 900+ বলছেন না, তো আমাদের জাতিগত আমরা কতটা হৃদয় বিদারক, কতটা ভয়ঙ্কর যে 900 শিশু। অনেকে, আমি একটা পত্রিকায় দেখেছিলাম যে বিয়ে হয়েছে প্রায় 11 বছর, তারা শত চেষ্টায় বাচ্চা পায়নি, কিন্তু একটা বাচ্চা পাইছিল, আল্লাহ তাদের বাচ্চা দিয়েছিল, কিন্তু সেই বাচ্চাটাও সারা বাঁচাতে পারে নাই। তো আমরা যারা এখন একটা মানে বয়সে পৌঁছাইছি, শিশুদের হাসি যে রাষ্ট্র দেখতে নারাজ হয়, নারাজই বলবো এই কারণে, একটা দক্ষ স্বাস্থ্যমন্ত্রী, অত্যন্ত ইফেক্টিভ, বকুল সাহেব আমি ব্যক্তিগতভাবে চিনি, তার শত চেষ্টাও সফল হবে না যতক্ষণ পর্যন্ত এটি রাষ্ট্রীয়ভাবে মানে ডাক্তার বা স্বাস্থ্য সংক্রান্ত যেসব মানুষ কাজ করেন সবাই মিলে একটা মহাযজ্ঞ হিসাবে যদি মানে একটা জায়গায় না নেয়, তাহলে পরে এই যে মানে মহামারী আকারে, মহামারী বলবো আমি, 900 জন শিশু মারা যাওয়ার কিন্তু চারটিখানি ব্যাপার না, সবাই মিলে এটা দলমত নির্বিশেষে, যেমন আমাদের ডক্টর অ্যাসোসিয়েশন আছে, শুধু ডক্টর অ্যাসোসিয়েশন না, ড্যাব না, অন্যান্য মানে ভিন্ন মতের অ্যাসোসিয়েশনগুলোকেও এক জায়গায় হয়ে এটাকে মোকাবেলা করতে হবে। এই মোকাবেলা ছাড়া এখনো দেখলাম পত্রিকায় যে শুধু বাচ্চা না, এখন কিন্তু এইটা বয়স্ক মানুষের ভিতরেও ছড়াচ্ছে। তো আপনি যেভাবে বললেন, এই একইভাবে ক্রাইসিসের প্রথম 1-2 মাস পরেই বিশেষজ্ঞরা দাবি তুলেছিল যে যেন এটিকে মানে ক্রাইসিস মোমেন্ট হিসেবে বিবেচনা করে সরকার ঘোষণা করে, কিন্তু সরকার সেরকম কোনো পথে হাঁটলো না, অথচ এখনো প্রতিদিন মারা যাচ্ছে। সরকার কেন হাঁটলো না আমি ঠিক জানি না। আমি তো বলছি যে এখানে ভিন্ন মতের অবকাশ থাকবে, কিন্তু এটা যে আমাদের ক্রাইসিস সৃষ্টি করছে, এটা যে শিশুরা মানে কম বা বেশি মারা যাচ্ছে, এবং চিকিৎসার এখানে মানে 3টা সরকার, তো হাসিনা, এটা শুরু হয়েছে হাসিনার আমলে, মাঝখানে ডক্টর ইউনূস, আর এখন এটা আমাদের, আমি বলবো এটা বিএনপির ঘাড়ে এসে পড়ছে। সেই সময় উপযুক্ত পদক্ষেপ নিলে সম্পূর্ণ না গেলেও এটা তো নিয়ন্ত্রিত একটা ব্যাপার ছিল। আমাদের দেশে হাম কিন্তু হয় না তা না, প্রতি বছরে একটা ছোট্ট অংশ, এবং সেটি ধরা ছোঁয়ার মধ্যে ডাক্তাররা এটা ফেস করে ফেলে। তাহলে আমি শুধু বিশেষজ্ঞ পর্যায়ের কথা বলছি না, সবাই, সরকার, সরকারি দল, বিরোধী দল, সবাইকে মিলে যদি সিরিয়াসলি না নেওয়া যায়, তাহলে আমার কাছে মনে হয় এটা মোকাবেলা করা দুঃসাধ্য হবে। জি, ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শক, ধন্যবাদ জানাই আপনাদেরও এতক্ষণ সঙ্গে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে একই সময়ে, নতুন কোনো অতিথি নিয়ে আলোচনা হবে, নতুন কোনো বিষয়ে। সঙ্গে থাকুন।